প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মাহরুবা আক্তার, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি বাংলা কলেজ। আশা করি পরম করুণাময়ের অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই এখন যে সংকটময় মুহূর্ত পার করছি, আমাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তোমরা কেউ এতে হতাশ হবে না কিংবা নিজেদেরকে পিছিয়ে পড়া মনে করবে না। আমি মনে করি এখনই তোমাদের সময় লেখাপড়ার পাশাপাশি নিজেদেরকে সমৃদ্ধশালী করা, নিজেরা জ্ঞান অর্জন করবে এবং তোমাদের নিজস্ব যে প্রতিভা আছে সেটার বিকাশ ঘটানোর জন্য বিভিন্ন রকম সৃজনশীল কাজ তোমরা করবে। এতে তোমাদের নিজেদেরকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পথ তোমরা খুঁজে পাবে। ভবিষ্যৎ জীবনে তোমাদের এই জ্ঞান অর্জনই আরও সামনের দিকে এগিয়ে নিতে তোমাদেরকে সাহায্য করবে। যেহেতু স্বাভাবিক ক্লাস আমরা নিতে পারছি না, তাই বিভাগের পক্ষ থেকে আমরা যে অনলাইন ক্লাস শুরু করেছি তারই অংশ হিসেবে আমি তোমাদের একটি ক্লাস নিচ্ছি। আমি তোমাদের প্রথম বর্ষ ব্যবস্থাপনা ও মার্কেটিং বিভাগের যে বিষয় ব্যবসায়ী পরিচিতি, তার থেকে ব্যবসায়ের পরিবেশ ও ব্যবসায়ের আয়তন নিয়ে আমি আজকে আলোচনা করব। যেহেতু আমাদের আজকে বিষয় ব্যবসায়ের পরিবেশ, তাই আমাদেরকে জানতে হবে পরিবেশ কি। পরিবেশ হলো আমাদের চারপাশের যে অবস্থা এবং ব্যবস্থা, যার মধ্যে আমরা বসবাস করি এবং আমাদের জীবিকা নির্বাহ করে থাকি। পরিবেশ মানুষকে প্রভাবিত করে, তাই মানুষ পরিবেশের উপর বহুলাংশে নির্ভরশীল। পৃথিবীর নানা অঞ্চলের মানুষের জীবনযাপন প্রণালী ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় তা মূলত পরিবেশের উপাদানসমূহের তারতম্যের ফল। এক কথায় পরিবেশ হলো পারিপার্শ্বিক অবস্থা। তাই আমরা বলতে পারি যে পারিপার্শ্বিক অবস্থা মানুষের দৈনন্দিন জীবন প্রক্রিয়াকে বিভিন্নভাবে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে, সেসব অবস্থাকে পরিবেশ বলে। আমাদের আলোচনার বিষয় ব্যবসায় পরিবেশ। এখন আমরা জানব ব্যবসায় পরিবেশ কি। মানুষ জীবিকা নির্বাহের জন্য যেসব অর্থনৈতিক কার্যাবলীতে লিপ্ত, সেসবের উপর পরিবেশের কার্যকরী প্রভাব বিদ্যমান। ব্যবসায় মানুষের জীবিকা নির্বাহে একটি অন্যতম উপায়। ব্যবসায় গড়ে তুলতে এবং পরিচালনা করতে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব ফেলে। সুতরাং যেসব পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে ব্যবসায়িক কার্যকলাপ সংগঠিত ও পরিচালিত হয়, এদের সমষ্টিকে ব্যবসায়ের পরিবেশ বলে। তাই বলা যায়, কোনো স্থান বা এলাকার ব্যবসায়ের পরিবেশের উপর ভিত্তি করে উক্ত স্থান বা এলাকার ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে। তাই আমরা বলতে পারি ব্যবসায়ের উপর বাহ্যিক ও সম্ভাব্যভাবে প্রাসঙ্গিক বা সম্পর্কযুক্ত শক্তি উপাদানকে সমষ্টিগতভাবে ব্যবসায়ের পরিবেশ বলে। অন্যভাবে বলা যায়, একটি ব্যবসায় প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম তথা গঠন, পরিচালনা, ব্যবস্থাপনা, ফলপ্রদতা, উন্নয়ন ইত্যাদি যাবতীয় বিষয় পরিবেশের যে সকল উপাদান দ্বারা প্রভাবিত হয় তাদের সামগ্রিক রূপকে ব্যবসায়ের পরিবেশ বলে। ব্যবসায় পরিবেশের প্রকারভেদ। ব্যবসায় পরিবেশকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশ এবং অন্যটি হচ্ছে বাহ্যিক পরিবেশ। প্রথমে আমরা জানব অভ্যন্তরীণ পরিবেশের সংজ্ঞা ও উপাদান। আমরা জানি ব্যবসায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক পারিপার্শ্বিকতা নিয়ে ব্যবসায় পরিবেশ সৃষ্টি হয়। তাই পরিবেশের উপর সংগঠনের অভ্যন্তরীণ বিভিন্ন উপাদানের প্রভাব যেমন লক্ষণীয়, তেমনি বাহ্যিক বিভিন্ন উপাদানও ক্রিয়াশীল থাকে। এখন অভ্যন্তরীণ পরিবেশ কি? অভ্যন্তরীণ পরিবেশ হলো ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান অবস্থা, শক্তি ও উপাদানসমূহের সমষ্টিকে বুঝিয়ে থাকে। আর এই উপাদানগুলো হলো মালিক বা শেয়ার হোল্ডার, পরিচালনা পর্ষদ, শ্রমিক কর্মী, প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা। মালিক বা শেয়ার হোল্ডার। মালিক বা শেয়ার হোল্ডারগণ ব্যবসায়ের মালিক বিধায় তাদের ইচ্ছা অনিচ্ছা ব্যবসায় পরিবেশকে প্রভাবিত করে থাকে। কোনো দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাগণ যদি দক্ষ ও উত্তম মানসিকতার অধিকারী হয়, তবে তা ব্যবসায় পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলে। পরিচালনা পরিষদ।
কোম্পানি সংগঠনে পরিচালনা পরিষদ শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হিসেবে কোম্পানির মৌল নীতি নির্ধারণ, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, প্রতিষ্ঠান পরিচালনায় মৌল দিক নির্দেশনা প্রদান ইত্যাদি কার্য সম্পাদন করে থাকে। তাই ব্যবসায়ের উপর পরিচালনা পরিষদেরও প্রত্যক্ষ প্রভাব সবসময় লক্ষণীয়। শ্রমিক কর্মী, শ্রমিক কর্মী এবং তাদের প্রতিষ্ঠিত সংঘ যে কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরে নিয়োজিত গুরুত্বপূর্ণ পক্ষ। তাদের ইচ্ছা অনিচ্ছা, আগ্রহ অনাগ্রহ ব্যবসায় কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। অভ্যন্তরীণ পরিবেশ উন্নয়নের স্বার্থে প্রতিষ্ঠান সেজন্য শ্রমিক কর্মীদের মনোবল উন্নয়ন এবং শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যায়। প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি, দীর্ঘকালে কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরে কতগুলো ধারণা, বিশ্বাস, মূল্যবোধ ও নিয়মনীতি গড়ে ওঠে, যার আওতায় প্রতিষ্ঠানের জনশক্তির মানসিক কাঠামো, আচরণের ভাবধারা ও পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, যা কার্যের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। ব্যবসায়কে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই এর উপাদানকে বিবেচনায় আনতে হয়। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধাও অভ্যন্তরীণ পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, যন্ত্রপাতির মান, ব্যবহৃত প্রযুক্তি ও পদ্ধতি, ভৌত সুযোগ সুবিধা ইত্যাদি স্বাভাবিকভাবে ব্যবসায় কার্যক্রম পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে থাকে। বাহ্যিক পরিবেশের সংজ্ঞা ও উপাদান, প্রতিষ্ঠানের বাইরে যে সকল শক্তি উপাদান প্রতিষ্ঠানকে পরোক্ষভাবে প্রভাবিত করে তাকে ব্যবসায়ের বাহ্যিক পরিবেশ বলে। বাহ্যিক পরিবেশের উপাদান সমূহকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে কার্য পরিবেশ আর একটি হচ্ছে সাধারণ পরিবেশ। কার্য পরিবেশ, বাইরের যে সকল পক্ষ ব্যবসায়ের কাজের উপর প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে তাদের সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে কার্য পরিবেশ বলে। কার্য পরিবেশের উপাদানসমূহ হল প্রতিযোগী, ক্রেতা বা ভোক্তা, পণ্য, সেবা বা ঋণ সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, সরকারি সংস্থা, কৌশলগত মিত্র। প্রতিযোগী, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে প্রতিযোগিতার কর্মকাণ্ড, কর্মকৌশল কোনো প্রতিষ্ঠান বা এর ব্যবস্থাপনার উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে। প্রতিযোগীরা সবসময় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট উপায়, উপকরণ ও সুযোগ সুবিধা নিয়ে কাড়াকাড়িতে লিপ্ত হয়। এক্ষেত্রে বাজার, প্রযুক্তি, পদ্ধতি, জনশক্তি ইত্যাদি মুখ্য। নব্য প্রতিযোগী, বিকল্প পণ্য ইত্যাদি নিয়েও এক্ষেত্রে ভাবতে হয়। ক্রেতা বা ভোক্তা, অর্থের বিনিময়ে যারা পণ্য বা সেবা ক্রয় করে তারা ব্যবসায়ের বাহ্যিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ্য। প্রতিযোগিতাপূর্ণ বাজারে এই ক্রেতা বা ভোক্তা সাধারণের ইচ্ছা ও আগ্রহের উপর প্রাতিষ্ঠানিক সাফল্য নির্ভর করে, তাই তাদের চাহিদা পূরণে, আস্থা অর্জনে এবং কাছাকাছি পৌঁছাতে সবসময় প্রতিষ্ঠান সচেষ্ট থাকে। পণ্য, সেবা বা ঋণ সরবরাহকারী, প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানকে পণ্য, দ্রব্য, সেবাকর্ম উৎপাদন করার জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও অন্যান্য উপকরণসমূহ সংগ্রহ করতে হয়। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কাঁচামাল ও উপকরণসমূহ সরবরাহ করে তাকে সরবরাহকারী বলা হয়ে থাকে। এছাড়াও পণ্য উৎপাদনের জন্য বা সেবা উৎপাদনের জন্য অর্থের প্রয়োজন হয়। সেক্ষেত্রে বিভিন্ন ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা বা বিভিন্ন রকম ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান তারা ঋণ সরবরাহ করে থাকে। তাই সুতরাং আভ্যন্তরীণ পরিবেশের ক্ষেত্রে, বাহ্যিক পরিবেশে, কার্য পরিবেশে পণ্য, সেবা ও ঋণ সরবরাহকারীরা বিশেষ ভূমিকা পালন করে থাকে। মধ্যস্থ ব্যবসায়ী, কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান সরাসরি বাজারকরণের নীতি গ্রহণ না করলে ক্রেতা বা ভোক্তা সাধারণের নিকট পণ্য পৌঁছানোর ক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীদের উপর নির্ভর করতে হয়। সেক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীর সংখ্যা, তাদের ইচ্ছা অনিচ্ছা, আচার আচরণ ইত্যাদি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব রাখে। সরকারি সংস্থা, সরকার যখন কোনো প্রতিষ্ঠান ব্যবসায় খাতকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারি সংস্থার উপর দায়িত্ব অর্পণ করে তখন এরূপ সংস্থার ইচ্ছা অনিচ্ছা প্রতিষ্ঠান বা এর ব্যবস্থাপনার উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে। এছাড়া ব্যবসায় বিভিন্ন খাত সম্পর্কে সরকারের আগ্রহ অনাগ্রহ ও সরকারি নিয়ম নীতি ব্যবসায়ে প্রভাব রাখে। কৌশলগত মিত্র, যে ক্ষেত্রে একাধিক প্রতিষ্ঠানের মধ্যে কর্মকাণ্ড পরিচালনায় মিত্রতার বন্ধন গড়ে ওঠে বা জোটের সৃষ্টি হয়, সেক্ষেত্রে এরূপ মিত্রদের চিন্তাভাবনা ও কর্মকাণ্ড
প্রতিষ্ঠান বা এর ব্যবস্থাপনার কার্যক্রমকে প্রভাবিত করে। বর্তমানকালে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রয়োজনে দেশে বিদেশে এ ধরনের মিত্র গড়ে তোলে। সাধারণ পরিবেশ। সাধারণ পরিবেশ বলতে একটা এলাকা বা দেশের ব্যবসায় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাকে বোঝায়। সাধারণ পরিবেশের উপাদানসমূহ হল প্রাকৃতিক উপাদান, অর্থনৈতিক উপাদান, প্রযুক্তিগত উপাদান, সামাজিক ও সাংস্কৃতিক উপাদান, রাজনৈতিক উপাদান, আইনগত উপাদান ও আন্তর্জাতিক উপাদান। ভৌগোলিক উপাদান বা প্রাকৃতিক উপাদান। ব্যবসায় প্রতিষ্ঠান ও এর ব্যবস্থাপনার উপর দেশের প্রাকৃতিক বা ভৌগোলিক উপাদান বা পরিবেশের প্রভাব অনস্বীকার্য। দেশের আয়তন, অবস্থান, ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ ইত্যাদি এর অন্তর্ভুক্ত। প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী এক এক দেশে এক এক ধরনের ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করে, তাই এরূপ উপাদান ব্যবসায় সাধারণ পরিবেশে গুরুত্বপূর্ণ উপাদান। অর্থনৈতিক উপাদান। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা কোনো প্রতিষ্ঠান ও এর ব্যবস্থাপনার উপর প্রভাব বিস্তার করে। অর্থনীতিতে মুদ্রাস্ফীতি, মন্দাবস্থা, সুদের উচ্চ হার ইত্যাদি স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রয়কে প্রভাবিত করে। প্রতিষ্ঠানকে এগুলো সবসময় বিবেচনায় এনে কাজ করতে হয়। প্রযুক্তিগত উপাদান। পণ্য বা সেবা উৎপাদন পদ্ধতির বিষয়টি কারিগরি উপাদান বা প্রযুক্তিগত উপাদানের সঙ্গে সম্পৃক্ত। যদিও সাধারণভাবে একটি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি কারিগরির মান অভ্যন্তরীণ পরিবেশের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু সামগ্রিকভাবে প্রযুক্তিগত উন্নয়ন ও এর প্রাপ্তবতার সঙ্গেও এটি সম্পর্কযুক্ত। কম্পিউটার প্রযুক্তির ব্যবহার, উৎপাদন কার্যে রোবটের ব্যবহার ইত্যাদি স্বাভাবিকভাবেই ব্যবসায় কার্যক্রমকে প্রভাবিত করে। সামাজিক ও সাংস্কৃতিক উপাদান। বাহ্যিক সাধারণ পরিবেশের মধ্যে দেশের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত। দেশের জনসংখ্যা, জনগণের বিশ্বাস, মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক প্রতিষ্ঠানসমূহ ইত্যাদি মিলে এর উপাদান গড়ে ওঠে। এগুলোকেও ব্যবসায় কার্যক্রমকেও প্রভাবিত করে থাকে। রাজনৈতিক উপাদান। রাজনৈতিক উপাদান বলতে কোন দেশের সরকার ও সরকারি নীতিমালা, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানসমূহ, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা ইত্যাদি বিষয়কে বোঝায়। দেশের রাজনৈতিক পরিবেশ যদি ভালো হয় তবে ব্যবসায়ীদের পক্ষে কার্যক্রম পরিচালনা সহজ হয়, অন্যথায় তা ব্যবসায় কার্যক্রমকে পদে পদে বাধাগ্রস্ত করে। আইনগত উপাদান। ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে এ সম্পর্কিত বিভিন্ন আইন কানুন ব্যবসায়ীদের মেনে চলতে হয়। এজন্য দেশে বিদ্যমান আইনসমূহ মিলে আইনগত পরিবেশের জন্ম নেয়, যা বাহ্যিক সাধারণ উপাদানের আওতায় আসে। দেশের শিল্প সংক্রান্ত আইন, বাণিজ্য সংক্রান্ত আইন, পরিবহন বিষয়ক আইন, পরিবেশ সংরক্ষণ আইন ইত্যাদি এরূপ পরিবেশের উপাদান হিসেবে গণ্য। আন্তর্জাতিক উপাদান। আন্তর্জাতিক উপাদান বলতে দেশের সামগ্রিক ব্যবসায় পরিস্থিতি অন্য দেশের ব্যবসায় কর্মকাণ্ডের দ্বারা কতটা প্রভাবিত হচ্ছে তাকে বোঝায়। বর্তমান মুক্তবাজার অর্থনীতিতে দেশীয় প্রতিষ্ঠানকেও দেশের বাজারে বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। কোনো দেশের আন্তর্জাতিক সম্পর্ক, সরকারগুলোর আমদানি রপ্তানি নীতি, বিশেষ সুযোগ সুবিধা বা ছাড় ইত্যাদি এক্ষেত্রে বিবেচ্য। ব্যবসায়ের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের সাথে সাথে বিশ্বায়নের এই যুগে আন্তর্জাতিক পরিবেশ সম্পর্কেও ব্যবসায়ীকে ওয়াকিবহাল থাকতে হয়। এখন আমরা আন্তর্জাতিক পরিবেশ কি ও এর উপাদান সম্পর্কে জানব। আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপৃত অর্থনৈতিক, রাজনৈতিক, প্রযুক্তিগত, আইনগত ও সামাজিক অবস্থা এবং সেই সাথে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসায়রত প্রতিযোগী ব্যবসায়ীদের আর্থিক সামর্থ্য অবস্থাকে আন্তর্জাতিক পরিবেশ বলে। আন্তর্জাতিক পরিবেশের উপাদানসমূহ নিম্নরূপ: বিশ্ব ব্যবসায় পরিবেশ, বিশ্ব অর্থনৈতিক পরিবেশ, বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশ, বিশ্ব সাংস্কৃতিক পরিবেশ, বিশ্ব রাজনৈতিক পরিবেশ ও বিশ্ব আইন পরিবেশ। বিশ্ব ব্যবসায় পরিবেশ। বিশ্বায়নের প্রভাব বিশ্ব ব্যবসায় পরিবেশে আজ এক নতুন আবহ সৃষ্টি করেছে। বৃহদায়তন বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বর্তমানকালে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে সারা বিশ্ব জুড়ে তারা যৌথ উদ্যোগে নতুন নতুন ব্যবসায় প্রতিষ্ঠান বা সহযোগী প্রতিষ্ঠান গড়ে তুলছে। তথ্য প্রযুক্তির ব্যাপক উন্নতির কারণে এখন বিদেশি পণ্য সম্পর্কে খবর গ্রহণ, তথ্য বিনিময়, ফরমাইশ প্রদান সহ যোগাযোগ অনেক সহজসাধ্য হয়েছে। ফলে বিশ্ব ব্যবসায়ের পরিবেশ এখন নতুন রূপ পরিগ্রহ করতে বসেছে। বিশ্ব অর্থনৈতিক পরিবেশ। বিশ্ব অর্থনীতি বর্তমানে এমন অবস্থায় এসে পৌঁছেছে যে ধনী ও গরিব দেশগুলো
মধ্যে একটা বৈষম্যের সৃষ্টি হয়েছে। পুঁজিবাদ বিশ্ব অর্থনীতির মূল শক্তিতে পরিণত হয়েছে। মূলধনের গতিশীলতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ধনী দেশগুলোর পুঁজি গরিব ও সমমনা দেশগুলোতে বিনিয়োগ হচ্ছে। বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন আঞ্চলিক চুক্তি বা জোট তৈরি হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মুক্তবাজার অর্থনীতির কারণে ব্যবসা বাণিজ্যে সংরক্ষণবাদ নীতি তার গুরুত্ব হারিয়েছে। বিজ্ঞান, বিশ্ববিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশ। সারা বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন নতুন এক পরিবেশের জন্ম দিয়েছে। উন্নত প্রযুক্তির অধিকারী দেশগুলো ব্যবসা বাণিজ্যে এবং ক্ষমতা প্রতিপত্তিতে একচেটিয়া অধিকার ভোগ করছে। উৎপাদন ব্যবস্থায় স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহারের ফলে সারা বিশ্বে উৎপাদনধর্মী কাজে কম জনশক্তির প্রয়োজন হচ্ছে। সেবাধর্মী কাজে এখন অধিক জনবল কাজ করছে এর সুবাদেই। গরিব দেশগুলো প্রযুক্তিতে পিছিয়ে থাকার কারণে সব দিক থেকেই পিছিয়ে পড়ছে। বিশ্ব সাংস্কৃতিক পরিবেশ। সারা বিশ্বে শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রেও এক ধরনের পরিবেশ গড়ে উঠেছে। সারা বিশ্বে যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নয়নের কারণে বিভিন্ন দেশের আবহমানকাল থেকে চলে আসা স্বকীয় সংস্কৃতি এখন হারিয়ে যেতে বসেছে। বিশ্বের সকল দেশের বিশ্ববিদ্যালয়গুলোর দুয়ার সারা বিশ্বে ছাত্রদের উন্মুক্ত করা হয়েছে। পোশাকে আশাকে, কথাবার্তায়, চালচলনে, আচার আচরণে, খাদ্য খানায় যেন বিশ্বায়নের প্রভাব পড়েছে। শক্তিশালী গণমাধ্যমগুলোর কারণে সারা বিশ্বে নতুন প্রজন্মের মধ্যে বিশ্বায়নের জোয়ার বইছে। বিশ্ব রাজনৈতিক পরিবেশ। বিশ্ব রাজনীতির বিভিন্ন দিক ও আন্তর্জাতিক পরিবেশে গুরুত্বপূর্ণ অঙ্গ। এরূপ রাজনীতির কারণে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন সহযোগিতামূলক চুক্তি সম্পাদিত হয়। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে যে ব্যবসায় অগ্রগতি অর্জিত হয়েছে তা রাজনৈতিক সিদ্ধান্ত দ্বারাই অনেকাংশে নিয়ন্ত্রিত। বিশ্ব ব্যাংক, আইএমএফ ইত্যাদির মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ বিশ্ব রাজনৈতিক কুটচালে আবর্তিত হচ্ছে। বিশ্ব আইন পরিবেশ। আন্তর্জাতিক বিভিন্ন আইন প্রণীত হওয়ায় সমগ্র বিশ্বে এক ধরনের আইনগত পরিবেশ গড়ে উঠেছে। কপিরাইট আইন, মুদ্রা বিনিময় নিয়ন্ত্রণ আইন, শিশুশ্রম বন্ধের আইন, পরিবেশ সংরক্ষণ আইন, আন্তর্জাতিক বিচার আদালত আইন, সন্ত্রাসবাদ বিরোধী আইন, মানি লন্ডারিং আইন, শুল্ক আইন, অভিবাসন সংক্রান্ত আইন, আন্তর্জাতিক সীমানা সংক্রান্ত আইন ইত্যাদি নানান ধরনের আইনের কারণে জাতিসংঘের সদস্য দেশগুলো বা এরূপ সনদে স্বাক্ষরী দেশগুলো তা মেনে চলতে বাধ্য হচ্ছে। ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানসমূহের প্রভাব। ব্যবসায় হলো একটি অর্থনৈতিক কর্মকাণ্ড। ব্যবসায়ের উপর পরিবেশের নানা উপাদানসমূহের প্রভাব খুব বেশি দেখা যায়। বিশেষ করে কোনো নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন পরিবেশগত উপাদান একক কিংবা সম্মিলিতভাবে অহরহ ও স্থানীয় ব্যবসায়িক কর্মধারা, সিদ্ধান্ত, ফলপ্রদতা ইত্যাদিকে প্রভাবিত করে থাকে। এখন আমরা ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানসমূহের প্রভাব নিয়ে একটু আলোচনা করব। প্রথমে হচ্ছে মূলধনের প্রাপ্তি। ব্যবসায় হলো সৃজনশীল ও উদ্ভাবনমূলক কাজ। ব্যবসায়ের জন্য প্রয়োজন হয় প্রচুর মূলধন। দেশের অনুকূল রাজনৈতিক পরিবেশ বিরাজমান থাকলে ব্যবসায়ের মূলধন প্রাপ্তি খুব সহজ হয়। অন্যদিকে বিপরীত অবস্থা বিরাজ করলে মূলধন প্রাপ্তি বাধাগ্রস্ত হয়, ফলে মূলধনের প্রাপ্তি ব্যবসায় সমস্যা উন্নয়নে প্রভাব ফেলে। ভূমি প্রাপ্তির সুবিধা। ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে সুযোগ সুবিধা সম্বলিত ভূমির প্রয়োজন। যথাযথ যোগাযোগ, পরিবহন ব্যবস্থা, বাজারের নৈকট্য, গ্যাস, বিদ্যুৎ, পানি ও অন্যান্য জ্বালানির পর্যাপ্ততা এবং সহজ ভূমি প্রাপ্তির সুবিধা শিল্প স্থাপনে সহায়ক। পক্ষান্তরে এ জাতীয় সুবিধাবিহীন ভূমি ব্যবসায় কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে। উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। দেশে শিল্প কারখানা স্থাপন ও অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বর্তমান ব্যবসায়িক জগতে অপরিসীম, কেননা সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা কাঁচামাল সংগ্রহ ও উৎপন্ন পণ্য বাজারকরণের জন্য গুরুত্বপূর্ণ। বাজারে অনুপ্রবেশের সুযোগ। আমরা জানি পণ্য উৎপাদিত হয় মূলত বিক্রির উদ্দেশ্যে। এই অবস্থায় কোনো পণ্যের বাজার যদি নিয়ন্ত্রণমূলক হয় তাহলে ওই শিল্পের অগ্রগতি ব্যাহত হয়ে থাকে। ফলে ব্যবসায়ের উপর বাজারের অনুপ্রবেশ যথেষ্ট প্রভাব বিস্তার করে। অনুকূল ঋণ ও আর্থিক সুবিধা। ব্যবসায়ের জন্য ঋণ কিংবা বিভিন্ন প্রকার আর্থিক সুবিধা বিশেষ গুরুত্বপূর্ণ। এই অবস্থায় কোনো অঞ্চলে এরূপ সুবিধা যদি সম্ভাবনা দেখা না গেলে সেখানে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে না। অন্যদিকে যে অঞ্চলে এসব সুবিধা দেওয়ার জন্য নানা ধরনের ব্যাংক, বীমা কিংবা আর্থিক প্রতিষ্ঠান বিদ্যমান থাকে সেখানে শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে। সহায়ক ও সেবামূলক প্রতিষ্ঠান।
বর্তমান প্রযুক্তির ব্যাপক বিকাশের যুগে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে বহু ধরনের সহায়ক ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে কাজ করতে হয়। যেসব অঞ্চলে এগুলোর উপস্থিতি নেই সেই অঞ্চলের শিল্প ব্যবসায় প্রতিষ্ঠান সহজে গড়ে ওঠে না। পোস্ট অফিস, ব্যাংক, বীমা ইত্যাদি সহায়ক ও সেবামূলক প্রতিষ্ঠান। সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা। বর্তমানের প্রগতিশীল সমাজ ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠান সহজেই গড়ে ওঠে, কিন্তু যে অঞ্চলে এখনো সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখ করার মতো কোনো আধুনিকতার ছোঁয়া লাগেনি সেখানে ব্যবসায় প্রতিষ্ঠান সহজেই গড়ে ওঠে না। অনুকূল কর কাঠামো। কোনো দেশের অনুকূল বিনিয়োগ নীতি, কর কাঠামো, শুল্ক নীতি ইত্যাদি ব্যবসায় ও শিল্প কারখানা গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। তাই রাজনীতি স্থিতিশীলতা, অনুকূল সরকারি নীতিমালা, অনুকূল আইন শৃঙ্খলা, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর পরিবেশ ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠার ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা রাখে। শর্ট বিশ্লেষণ বা SWOT বিশ্লেষণ মূলত এটি একটি কৌশলগত পরিকল্পনা যা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণের জন্য একটি আধুনিক পদ্ধতি। এর মাধ্যমে ব্যবস্থাপক পরিবেশ দ্রুত বিশ্লেষণ করা যায় এবং এটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধা ও অসুবিধাসমূহকে দ্রুত বিবেচনায় নিতে সহায়তা করে। এর মুখ্য উদ্দেশ্য হল প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শক্তি ও দুর্বলতা এবং বাহ্যিক সুযোগ ও ভীতিসমূহ চিহ্নিত করা। তাই আমরা বলতে পারি SWOT বিশ্লেষণ হলো একটি কৌশলগত উপাদান যার মাধ্যমে প্রতিষ্ঠানের শক্তি, দুর্বলতা, সুযোগ সুবিধা এবং হুমকি বিশ্লেষণ করা হয়। এরূপ বিশ্লেষণে যে সকল উপাদান বিবেচনা করা হয় সেই সকল উপাদানের প্রথম অক্ষর সমন্বিত করে এই বিশ্লেষণের নাম করা হয়েছে। আদ্যক্ষর অনুযায়ী উপাদানসমূহ হলো S এ হচ্ছে স্ট্রেংথ বা শক্তি, W তে হচ্ছে উইকনেস বা দুর্বলতা, O তে হচ্ছে অপরচুনিটি বা সুযোগ, আর T তে হচ্ছে থ্রেট বা হুমকি। তাই আমরা বলতে পারি যে SWOT বিশ্লেষণ হলো এমন একটি কৌশল যার মাধ্যমে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শক্তি ও দুর্বলতাসমূহ এবং বাহ্যিক পরিবেশের সুযোগ ও হুমকিসমূহকে চিহ্নিত করে এদের মধ্যে যথাযথ সমন্বয় সাধনপূর্বক ভারসাম্যপূর্ণ ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত ও কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়। এখন আমরা SWOTর উপাদানসমূহ নিয়ে একটু আলোচনা করব। আমরা আগে জেনেছি যে SWOT বিশ্লেষণ হলো একটি আধুনিক ও বহুল ব্যবহৃত একটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মধ্যে যে সকল উপাদান সামগ্রিক বিশ্লেষণে সমন্বিত হয় তা পুরো অবস্থা বুঝে সিদ্ধান্ত গ্রহণে বা কৌশল নির্ধারণে সহায়তা করে। এর উপাদানসমূহ ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শক্তি ও দুর্বলতা এবং বাহ্যিক সুযোগ সুবিধা ও ভীতিজনক অবস্থা একসাথে বিবেচনার্থে এমন একটা ধারণা কাঠামো গড়ে দেয় যা সীমাবদ্ধতা কাটিয়ে সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে উৎসাহিত করে। এরূপ বিশ্লেষণের উপাদানসমূহ হচ্ছে শক্তি। শক্তি কি? শক্তি বলতে প্রতিষ্ঠানের অভ্যন্তরস্থ বিভিন্ন উপাদানের ফলপ্রদাতাকে বোঝায়। শক্তি প্রতিষ্ঠানের সামর্থ্যের ইতিবাচক দিক নির্দেশ করে। আর শক্তি বলতে আমরা কি বুঝে থাকি? প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য, ব্যবস্থাপনার দক্ষতা, ব্যবসায়িক সুনাম, জনশক্তির উচ্চ মনোবল, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং শক্তিশালী বাজার নেটওয়ার্ক। এর ফলে হলো দুর্বলতা বা উইকনেস। প্রতিষ্ঠানের সামর্থ্যের দৈন্যত বা দুর্বল অবস্থান হলো দুর্বলতা। দুর্বলতা বলতে প্রতিষ্ঠানের অভ্যন্তরস্থ নিম্নোক্ত শক্তিহীনতাকে আমরা বুঝে থাকি। যখন প্রতিষ্ঠানে দুর্বলতা থাকে তখন সেক্ষেত্রে অবশ্যই ভেবেচিন্তে সীমাবদ্ধতার মুখ্য কারণগুলো দূর করে সামনে এগোনোর কৌশল গ্রহণ করতে হয়। আর এই যে দুর্বলতা সেগুলো হচ্ছে মূলধনের অভাব, ব্যবস্থাপনার অদক্ষতা, জনশক্তির নিম্ন মনোবল, পুরাতন যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার, দুর্বল বাজার নেটওয়ার্ক ও বাজার পরিচিতির অভাব। এরপরে হচ্ছে সুযোগ বা অপরচুনিটি। সুযোগ বলতে ব্যবস্থাপনার বাহ্যিক পরিবেশের ইতিবাচক দিকসমূহকে বোঝায়। এ সকল বাহ্যিক সুযোগ সম্ভাবনা লক্ষণীয় মাত্রায় বিরাজ করলে ব্যবস্থাপকগণ তাকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় স্ট্র্যাটেজি নির্ধারণ করে থাকে যাতে প্রতিষ্ঠান তার অভ্যন্তরীণ দুর্বলতা কাটিয়ে দ্রুত বাহ্যিক সুযোগগুলোকে কাজে লাগাতে পারে। এই সুযোগের অন্তর্গত বিষয়গুলো হলো বাজার সম্ভাবনা, প্রতিযোগিতার অনুপস্থিতি বা দুর্বল অবস্থান, অনুকূল রাজনৈতিক পরিবেশ, সরকারের বিশেষ আনুকূল্য, ঋণের সহজলভ্যতা,
প্রযুক্তিগত উন্নয়ন ও সম্ভাবনা। সর্বশেষ যে উপাদানটি হলো সেটি হচ্ছে ভীতি বা থ্রেট। ভীতি বলতে প্রতিষ্ঠানের বাহ্যিক পরিবেশের নেতিবাচক দিকসমূহকে বোঝায়। এটা প্রতিষ্ঠানের সাফল্য সম্ভাবনায় বাধা সৃষ্টি করে। এ ধরনের ভীতি এড়িয়ে লক্ষ্যার্জন ক্ষেত্রবিশেষে ব্যবস্থাপকের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই ভীতিসমূহকে সঠিকভাবে চিহ্নিত করে সেভাবে কি করতে হবে, স্ট্র্যাটেজি নির্ধারণ করতে হবে। ভীতিসমূহ কি কি? অর্থনৈতিক মন্দাবস্থা, রাজনৈতিক অস্থিতিশীলতা, তীব্র ও ক্ষতিকর প্রতিযোগী পরিবেশ, কাঁচামালের দুষ্প্রাপ্যতা ও শক্তি ও সম্পদের অভাব। এখন আমরা আলোচনা করব ব্যবসায়ের আয়তন। ব্যবসায়ের আয়তন একটি আপেক্ষিক শব্দ। কোনো প্রতিষ্ঠানের আয়তন পরিমাপের কোনো বাঁধাধরা মানদণ্ড নির্দিষ্ট করা নেই। তবে আধুনিক ব্যবসায় জগতে প্রতিনিয়তই বড় থেকে আরও বড় ধরনের ব্যবসায় গড়ে উঠছে। তাই এরূপ মানদণ্ড নির্দিষ্ট করাও সম্ভব নয়। তবে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন উপাদান ব্যবসায়ের যে প্রতিষ্ঠানগত আকার বা পরিধি নির্দেশ করে তাকেই ব্যবসায়ের আয়তন বলা হয়ে থাকে। ব্যবসার আকার ও পরিধি নির্ণয় প্রতিষ্ঠানের প্রকৃতির উপর বিশেষভাবে নির্ভরশীল। তবে এক্ষেত্রে একাধিক প্রতিষ্ঠানের মধ্যে তুলনামূলক বিচারের প্রশ্ন দেখা দেয়। সাধারণত ব্যবসায়ের ক্ষেত্রে মূলধন আয়তন বিবেচনার একটি মুখ্য উপাদান হিসেবে বিবেচিত হলেও শ্রমিকের সংখ্যা, যন্ত্রপাতির সংখ্যা, উৎপাদনের ক্ষমতা ও পরিমাণ, লেনদেনের পরিমাণ অনেক ক্ষেত্রে ইত্যাদি বিষয়ও বিবেচনায় এনে ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়তন নিরূপণ করা হয়। তাই বলা যায় ব্যবসায় নিয়োজিত মূলধন, যন্ত্রপাতির সংখ্যা, শ্রমিকের সংখ্যা, লেনদেনের পরিমাণ ইত্যাদি বিষয় বিবেচনা করলে প্রতিষ্ঠানের আকৃতিগত যে চিত্র বা ধারণা পাওয়া যায় তাকেই ব্যবসায়ের আয়তন বলা হয়। ব্যবসায়ের আয়তন নির্ধারণকারী উপাদানসমূহ। ব্যবসায় প্রতিষ্ঠানের আয়তন কেমন হবে তা বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল। কিছু কিছু ব্যবসায় রয়েছে যা বৃহদায়তন প্রকৃতিতে গড়ে তুলতে হয়, অন্যথায় তা লাভজনক হয় না। আবার কতিপয় ক্ষেত্রে ক্ষুদ্রায়তনের ব্যবসায় সংগঠনই অধিকতর লাভজনক বিবেচিত হয়। তাই ব্যবসার আয়তন মূলত যে সকল বিষয়ের উপর নির্ভরশীল তা নিয়ে আমরা এখন আলোচনা করছি। প্রথমে আছে পণ্যের প্রকৃতি। পণ্যের প্রকৃতির উপর ব্যবসার আয়তন বিশেষভাবে নির্ভরশীল। পচনশীল পণ্যের ব্যবসায়, পান বিড়ির দোকান ইত্যাদি ব্যবসায়ের ক্ষেত্রে বৃহদায়তন ব্যবসায় পরিচালনা করা যায় না। আবার জাহাজ তৈরির বা উন্নত সমরাস্ত্র তৈরির কারখানার ক্ষেত্রে ক্ষুদ্রতায়তন ব্যবসায় একেবারেই অচল। উদ্যোক্তার ক্ষমতা ও দক্ষতা। উদ্যোক্তার কর্মক্ষমতা ও দক্ষতার উপরও ব্যবসায়ের আয়তন বহুলাংশে নির্ভরশীল। উদ্যোক্তা সকল বিচারে কম যোগ্যতা সম্পন্ন হলে সেক্ষেত্রে তার পক্ষে বড় ধরনের ব্যবসায় গড়ে তোলা সম্ভব হয় না। অন্যদিকে উদ্যোক্তা বা উদ্যোক্তাদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা বেশি থাকলে তারা বড় ধরনের ব্যবসায় সংগঠন প্রতিষ্ঠা করতে পারে। চাহিদা ও বাজার। কোনো প্রতিষ্ঠান কোন প্রকৃতিতে গড়ে তোলা হবে তা এর উৎপাদিত দ্রব্যের বাজার ও চাহিদার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যে সকল পণ্যের চাহিদা ও বাজার ব্যাপক সেই পণ্যের ব্যবসায়ের আয়তন বড় হয়ে থাকে, কিন্তু যে সকল পণ্যের বাজার ও চাহিদা সীমিত বা স্থানীয়ভাবে সীমাবদ্ধ সে সকল পণ্যের ব্যবসায় বড় আয়তনের হতে পারে না। মূলধনের যোগান। মূলধন ব্যবসায়ের একটি অপরিহার্য উপাদান হিসেবে গণ্য হয়। এক মালিকানা ব্যবসায়ের মালিকের মূলধন সরবরাহের ক্ষমতা সীমাবদ্ধ বিধায় এরূপ ব্যবসায় বড় আয়তনের হতে পারে না। তবে পাবলিক লিমিটেড কোম্পানিতে যে কোনো সময় প্রয়োজনীয় মূলধন জোগাড় করা যায় বলে এরূপ ব্যবসায় বৃহত্তর প্রকৃতিতে গড়ে ওঠে। কাঁচামালের যোগান। কোনো শিল্প প্রতিষ্ঠানের আয়তন এর ব্যবহার উপযোগী কাঁচামালের যোগানের উপরও নির্ভর করে। কাঁচামালের যোগান সীমাবদ্ধ হলে বা কাঁচামাল সংগ্রহ অত্যন্ত ব্যয়সাধ্য হলে সকল সুযোগ থাকার পরেও ব্যবসায় বৃহদায়তন প্রকৃতিতে গড়ে তোলা সম্ভব হয় না। শক্তির প্রাপ্যতা। বর্তমানকালে সকল ধরনের শিল্প গড়ে তোলার বিষয়টি শক্তি সম্পদের প্রাচুর্যতার উপর নির্ভর করে। বিদ্যুৎ সরবরাহ যেখানে নেই সেখানে মাঝারি বা বৃহদায়তন ব্যবসায় গড়ে তোলার কথা চিন্তা করা যায় না। উৎপাদন পদ্ধতি বা প্রক্রিয়া। উৎপাদন পদ্ধতি বা প্রক্রিয়া সহজ হলে সেক্ষেত্রে অধিক যন্ত্রপাতির প্রয়োজন হয় না। ফলে শিল্প বা ব্যবসায় ক্ষুদ্রতায়তন প্রকৃতিতে গড়ে উঠতে পারে। তবে উৎপাদন পদ্ধতি জটিল হলে সেক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ও উন্নত কলাকৌশল ব্যবহারের প্রয়োজন পড়ে। ফলে বৃহদায়তন ব্যবসায় গড়ে তুলতে হয়। পণ্যের মূল্য।
প্রতি একক পণ্যের মূল্যমানও ব্যবসায়ের প্রকৃতি নির্ণয়ে প্রভাব ফেলে। অতি মূল্যবান বা দামি পণ্য উৎপাদন বা বিক্রয়ের জন্য বৃহদায়তন ব্যবসায় গড়ে তুলতে হয়। পক্ষান্তরে বিড়ি, আলপিন ও স্টেশনারি সামগ্রী উৎপাদনকারী ও বিক্রয় প্রতিষ্ঠানের আয়তন সাধারণত ছোট ও মাঝারি হয়। পরিবহন ব্যবস্থা, ব্যবসায় প্রকৃতি কেমন হবে তার উপর পরিবহন ব্যবস্থারও প্রভাব রয়েছে। শহরের প্রাণকেন্দ্রে সহজ যাতায়াত ব্যবস্থায় বড় ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে ওঠে। সমুদ্র ও নদীবন্দরের কারণেও বৃহদায়তন ব্যবসায় অনেক স্থানে গড়ে উঠতে দেখা যায়। আবার প্রত্যন্ত গ্রামীণ এলাকায় প্রতিষ্ঠিত ব্যবসায় ছোট হয়ে থাকে। ব্যবসায়ের ধরন বা প্রকৃতি, ব্যবসায় প্রকৃতি অনুযায়ী ব্যবসায় বড় ছোট হয়ে থাকে। বহু শাখা বিপণী, বিভাগীয় বিপণীর মতো কিছু বৃহদায়তন খুচরা ব্যবসায় বাদ দিলে সকল ধরনের খুচরা ব্যবসায় ক্ষুদ্রায়তন প্রকৃতির হয়ে থাকে। আবার উৎপাদনকারী ব্যবসায়, পাইকারি ব্যবসায় ও আমদানি রপ্তানি ব্যবসায় বৃহদায়তন প্রকৃতির হয়। অবস্থানের ধরন, ব্যবসার প্রতিষ্ঠানের অবস্থান কোথায় তার উপরও এর আয়তন নির্ভর করে। একই ধরনের ব্যবসায় শুধুমাত্র অবস্থানের কারণে বড় বা ছোট হতে পারে। খুচরা ব্যবসায় গ্রামে মহল্লায় ক্ষুদ্রতায়তন প্রকৃতিতে গড়ে উঠলে শহরের কেন্দ্রস্থলে বৃহদায়তন প্রকৃতির হয়। উৎপাদন ও ব্যয় বিধি, যে ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির সাথে প্রতি একক উৎপাদন ব্যয় না কমে বরং আনুপাতিক হারে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান করা লাভজনক হয় না। কিন্তু যে সকল শিল্পে উৎপাদন বাড়ার সাথে সাথে প্রতি এককের উৎপাদন ব্যয় কমে আসে, সেক্ষেত্রে বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠা লাভজনক হয় এবং ওই ধরনের শিল্প প্রতিষ্ঠান বড় হয়ে থাকে। তাই আমরা বলতে পারি ব্যবসার আয়তন ছোট না বড় হবে তা উপরোক্ত উপাদানসমূহের উপর বিশেষভাবে নির্ভর করে। ব্যবসায় গঠন ও পরিচালনার ক্ষেত্রে আয়তন কেমন হবে ব্যবসায়ীদের নিকট এ সংক্রান্ত সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে থাকে। ব্যবসায়ের আয়তন নিরূপণকারী পরিমাপক সমূহ। কোনো প্রতিষ্ঠানের আয়তন নিরূপণ করতে হলে প্রতিষ্ঠানটি কোন পর্যায়ে তা পরিমাপ করতে হবে। এরূপ পরিমাপে বিভিন্ন বিষয়ের তুলনামূলক বিচার বিশ্লেষণের প্রয়োজন পড়ে। তাই ব্যবসায়ের আয়তন পরিমাপের জন্য সাধারণত যে সকল পরিমাপগুলো আলোচনা আনা হয় তা আমরা এখন একটু আলোচনা করব। প্রথমে হচ্ছে বিনিয়োগকৃত মূলধন। ব্যবসায়ের আয়তন নির্ণয়ের ক্ষেত্রে বিনিয়োগকৃত পুঁজির পরিমাণ একটি অন্যতম সূচক। মহল্লার মুদির দোকান, ঢাকা নিউ মার্কেটের কাপড় দোকান এবং বাটা শু কোম্পানি প্রত্যেকেই খুচরা ব্যবসায় নিয়োজিত থাকলেও বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ এক নয়। তাই এই বিচারে মহল্লার মুদির দোকান ক্ষুদ্র, নিউ মার্কেটের কাপড়ের দোকান মাঝারি এবং বাটা শু কোম্পানি বৃহদায়তন ব্যবসায় হিসেবে গণ্য হয়। কর্মরত শ্রমিকের সংখ্যা, এমন কিছু ব্যবসা শিল্প প্রতিষ্ঠান রয়েছে যেখানে যন্ত্রপাতির চেয়ে নিয়োজিত শ্রমিকের গুরুত্ব অত্যাধিক। সেক্ষেত্রে এরূপ পরিমাপক ব্যবসায়ের প্রকৃতি বিবেচনায় অধিক গুরুত্বপূর্ণ। গার্মেন্টস ফ্যাক্টরি, বস্ত্রশিল্প, পাট শিল্প ইত্যাদি ক্ষেত্রে এরূপ পরিমাপক ব্যবহার করা হয়। একই ধরনের ও মানের এসব শিল্পের মধ্যে শ্রমিক সংখ্যা বিবেচনা করে কোনটি বড় ও কোনটি ছোট তা নিরূপণ করা যেতে পারে। উৎপাদনের পরিমাণ, কোনো প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ অধিক হলে তার ক্রয় বিক্রয় সহ সকল উপায় উপকরণের পরিমাণ ও ব্যবহার বৃদ্ধি পায়, যে কারণে প্রতিষ্ঠানটি বৃহদায়তন রূপ পরিগ্রহ করে। তাই ব্যবসায়ের প্রকৃতি নির্ণয়ে উৎপাদনের পরিমাণও গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। একই ধরনের উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানের মধ্যে যার উৎপাদনের পরিমাণ কম তাকে ক্ষুদ্র এবং যার উৎপাদনের পরিমাণ অত্যাধিক তাকে বড় বলা যেতে পারে। উৎপাদিত পণ্যের মূল্য, উৎপাদিত পণ্যের মূল্য দ্বারাও ব্যবসায়ের আয়তন পরিমাপ করা যায়। যে সকল প্রতিষ্ঠান অধিক মূল্যবান দ্রব্যাদি প্রস্তুত করে সে সকল প্রতিষ্ঠানে অধিক মূলধন বিনিয়োগের প্রয়োজন পড়ে। গাড়ি, জাহাজ, ভারী যন্ত্রপাতি ইত্যাদি তৈরিতে নিয়োজিত শিল্প প্রতিষ্ঠান সে কারণেই বৃহদায়তন প্রকৃতির হয়ে থাকে। প্রতি একক পণ্যের মূল্য ছাড়াও প্রতিষ্ঠানের সামগ্রিক উৎপাদিত পণ্যের মূল্য এক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে। প্রতিষ্ঠানের উৎপাদনী ক্ষমতা, একটি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও শ্রমশক্তির দক্ষতার উপর উৎপাদনী ক্ষমতা নির্ভর করে। যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতা এর শক্তি ও সামর্থ্যের উপর নির্ভরশীল। অধিক উৎপাদনকারী ক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতি সংগ্রহে যেমন অধিক মূলধনের প্রয়োজন পড়ে, অন্যদিকে একে চালু রাখার স্বার্থে দক্ষ জনশক্তি এবং সহায়ক উপায় উপকরণ ও কর্মকাণ্ডের দরকার হয়। তাই যে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা যত বেশি প্রকৃতি বিচারে সে ব্যবসায় তত বড়। ব্যবহৃত শক্তির পরিমাণ,
শিল্প কারখানার প্রকৃতির উপর ব্যবহৃত শক্তির পরিমাণ নির্ভর করে। বৃহদায়তন উৎপাদনের জন্য অধিক বিদ্যুৎ বা অন্য শক্তির ব্যবহারের প্রয়োজন পড়ে। একই ধরনের শিল্পের মধ্যে যার শক্তি সম্পদ ব্যবহারের পরিমাণ অত্যাধিক তাকে তত বড় বলা যায়। ব্যবহৃত কাঁচামালের পরিমাণ। অধিক উৎপাদনের জন্য অধিক কাঁচামাল ব্যবহারের প্রয়োজন পড়ে। বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠানে অধিক পরিমাণে ও মূল্যের কাঁচামাল ব্যবহৃত হয়, অথচ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কম কাঁচামালের প্রয়োজন পড়ে। তাই ব্যবহৃত কাঁচামালের পরিমাণ ও ব্যবসায়ের প্রকৃতি নির্ণয়ে বিবেচনা করা যায়। ব্যবহৃত প্রযুক্তির ধরন। উন্নত প্রযুক্তি ও কলাকৌশল বৃহদায়তন প্রতিষ্ঠানের পক্ষে ব্যবহার করা সম্ভব হয়, তাই ব্যবহৃত প্রযুক্তির ধরন দেখেও ব্যবসায়ের প্রকৃতি পরিমাপ করা যায়। একই ধরনের শিল্প কারখানার মধ্যে সেকেলে প্রযুক্তির ব্যবহারকারী প্রতিষ্ঠান বাহ্যিক দৃষ্টিতে বড় মনে হলেও মূলধন বিনিয়োগ, উৎপাদনের পরিমাণ, পণ্যের মান ইত্যাদি সব দিক বিবেচনায় তা ছোট প্রকৃতির হয়ে থাকে। শিল্পভেদে স্থান বা অবস্থান ভেদে ব্যবসায়ের প্রকৃতি ভেদে ব্যবসায় সংগঠনের আয়তন বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। কোনো নির্দিষ্ট শিল্পের নির্দিষ্ট পরিমাণ মূলধন বিনিয়োগ যথেষ্ট মনে হলেও অন্য শিল্পে ওই পরিমাণ অর্থ বিনিয়োগ পর্যাপ্ত বিবেচিত নাও হতে পারে। তাই ব্যবসায় সংগঠনের আয়তন পরিমাপে কোনো একক পরিমাপক যথেষ্ট নয়। এজন্য প্রয়োজন বিভিন্ন পরিমাপকের দক্ষতাপূর্ণ বিচার বিশ্লেষণ। ব্যবসায়ের কাম্য আয়তন। ব্যবসায়ের প্রকৃতি, মালিকের সাংগঠনিক দক্ষতা, প্রতিষ্ঠানের কারিগরি অবস্থা ইত্যাদি বিষয় বিবেচনা করে ব্যবসায়ের কাম্য আয়তন নির্ধারণ করা হয়। অথচ এগুলোর প্রত্যেকটি ব্যবসায় স্বতন্ত্র বিষয়। তাই এরূপ আয়তন কি হবে তা প্রত্যেকটি ব্যবসায়ের নিজস্ব অবস্থার উপর নির্ভরশীল। ব্যবসায়ের কাম্য আয়তন বলতে কোনো ব্যবসায়ের এমন আয়তনকে বোঝায় যে পর্যায়ে এর সামর্থ্যে সর্বোচ্চ ব্যবহার ও সর্বাধিক মুনাফা অর্জন সম্ভব। তাই আমরা বলতে পারি ব্যবসায়ের কাম্য আয়তন হলো প্রতিষ্ঠানস্থ বিভিন্ন উপাদানের সমন্বয়ে সৃষ্ট এমন একটি পর্যায় যেখানে প্রতিষ্ঠানের আয় ও ব্যয়ের তুলনামূলক বিশ্লেষণে মুনাফার পরিমাণ সর্বোচ্চ হয়। এরূপ উপাদান বিচারের ক্ষেত্রে প্রতিষ্ঠানের কারিগরি সামর্থ্য, ব্যবস্থাপনা সামর্থ্য, ঝুঁকি গ্রহণের সামর্থ্য বিবেচনা করা হয়ে থাকে। ব্যবসায়ের কাম্য আয়তন নির্ধারণকারী উপাদানসমূহ। কোনো প্রতিষ্ঠানের ব্যবসায় প্রতিষ্ঠানের কাম্য আয়তন এতে নিয়োজিত বিভিন্ন উপাদানের সামর্থ্য বা শক্তির উপর নির্ভরশীল। এ সকল সামর্থ্য বা শক্তির যথাযথ সমন্বয়ের মধ্য দিয়ে ব্যবসায়ের কাম্য আয়তন নির্ধারণ করা হলেও এর প্রত্যেকটি উপাদান আলাদা আলাদাভাবে কাম্য আয়তনের দিক নির্দেশ করে। এখন আমরা কাম্য আয়তন নির্ধারণকারী উপাদানসমূহগুলো নিয়ে একটু আলোচনা করব। কারিগরি উপাদান। প্রতিষ্ঠানে নিয়োজিত যন্ত্রপাতি, উৎপাদন প্রক্রিয়া, কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান, বিশেষজ্ঞতা ইত্যাদি বিষয় নিয়ে ব্যবসায়ের কারিগরি শক্তি গড়ে ওঠে। প্রতিষ্ঠানের এই কারিগরি উপাদান উক্ত প্রতিষ্ঠানের জন্য একটি কাম্য কারিগরি আয়তনের দিক নির্দেশ করে। প্রতিষ্ঠানের উৎপাদন যত বাড়ে উৎপাদন ব্যয় ততই কমতে থাকে এবং এক পর্যায়ে তা প্রান্তসীমায় পৌঁছে। এর পরবর্তী প্রতি একক উৎপাদনে কারিগরি ব্যয় পূর্বাপেক্ষা বৃদ্ধি পায়। কারিগরি এ প্রান্তসীমাকেই কারিগরি কাম্য আয়তন বলা হয়। আর্থিক উপাদান। পুঁজি বা মূলধন ব্যবসায়ের অন্যতম একটি প্রধান উপাদান। বিনিয়োগকৃত মূলধন ও মূলধন সংগ্রহের ক্ষমতা এর আর্থিক শক্তির ইঙ্গিত দেয়। প্রতিষ্ঠানের প্রয়োজনের অতিরিক্ত মূলধন বিনিয়োগ করা হলে তাতে মুনাফার পরিমাণ না বেড়ে বরং ক্ষতির সম্ভাবনা থাকে। তাই প্রত্যেক ব্যবসায় সর্বোচ্চ কী পরিমাণ অর্থ বিনিয়োগ মুনাফার দিক বিচারে উত্তম তা ব্যবসায়ের কাম্য আর্থিক আয়তনের দিক নির্দেশ করে। ব্যবস্থাপনা উপাদান। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার সামর্থ্য ব্যবসায়ের কাম্য আয়তন নির্ধারণে প্রভাব বিস্তার করে। ব্যবস্থাপনার সামর্থ্যের একটা সীমাবদ্ধতা রয়েছে। এরূপ শক্তির বিচারে ব্যবসায়ের কাম্য আয়তন এমন হওয়া উচিত যাতে ব্যবস্থাপকদের কার্যদক্ষতার সর্বোচ্চ ব্যবহার সম্ভব হয় এবং ব্যবস্থাপকীয় তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের অভাবে অন্যান্য উপাদান বা শক্তি অব্যবহৃত অবস্থায় পড়ে না থাকে। বিপণন উপাদান। পণ্য বাজারকরণের শক্তি কাম্য কারবারি আয়তন নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিপণন শক্তির উপর নির্ভর করে প্রতিষ্ঠানের কাম্য উৎপাদন আয়তন গড়ে ওঠে। এই আয়তন পর্যায়ে প্রতিষ্ঠানের বাজারজাতকরণ শক্তির সর্বাধিক ব্যবহার নিশ্চিত হয় এবং একক প্রতি বিপণন ব্যয় সর্বনিম্ন হয়। ঝুঁকি গ্রহণের ক্ষমতা। ঝুঁকি ও অনিশ্চয়তা ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান। নানা কারণে ব্যবসায় এরূপ ঝুঁকি ও অনিশ্চয়তা বিরাজ করে। কোনো কারণে
ব্যবসায়ের ঝুঁকির উদ্ভব হলে যাতে তা ব্যবসায়ের অস্তিত্বকে বিপন্ন করতে না পারে তা ব্যবসায়ের কাম্য আয়তন নির্ণয়ের ক্ষেত্রে বিবেচনা করতে হয়। ঝুঁকি এমন পরিমাণে নেওয়া উচিত যাতে ব্যবসায়ের অস্তিত্বকে বিপন্ন না করে বরং সর্বোচ্চ মুনাফা অর্জনে সহায়তা করে থাকে। উপরোক্ত উপাদানসমূহ প্রত্যেকটি গুরুত্ব বিশ্লেষণপূর্বক এদেরকে প্রয়োজনে হ্রাস বৃদ্ধি করে ব্যবসায়ের কাম্য আয়তন নির্ধারণ করা হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে ব্যবসায়ের কারিগরি শক্তি, বিপণন শক্তি অধিক গুরুত্বপূর্ণ বিবেচিত হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানেই। আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।